আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি আমি আমার জীবনে হয়তো বা এটাই খুবই প্রকাশ্যভাবে রাজনীতিতে এন্ট্রি নেওয়া। সবসময় ছিলাম হচ্ছে, কথা বলতাম, টক শোতে যেতাম। এখন আমার জীবনটা কমপ্লিটলি অন্যরকম। আগেও বলেছি, আবারও বলি, আমার বিরুদ্ধে প্রায় 18টা মামলা, গণহত্যা, হত্যা, বিভিন্ন মামলা। ফলে রাজনীতির মধ্যে এসে আমার জীবন পড়েছে কোনো না কোনো ভাবে। এই রাজনীতিতে এসে বা রাজনৈতিক জীবনটাতে এসে আমার জীবনের সবচাইতে বড় বিস্ময় হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল। আপা, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এই তৃণমূল কতটা স্ট্রং। আমি জানি এই তৃণমূল আমার স্বজন। এখন আমি যখন মুন্সিগঞ্জের একটা ছেলের সাথে কথা বলি, নরসিংদীর একটা ছেলের সাথে কথা বলি, ঢাকার মানে যে কোনো জায়গা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে কথা বলি, আমার ভেতরটা মানে গর্বে ফুলে উঠে যে এই হচ্ছে আওয়ামী লীগের স্ট্রেংথ। একটাই কথা, মরবো ধুত ভাই। আপনি চিন্তা করেন না রিজুম ভাই, কি করা লাগবে বলেন, কি আনতে হবে, কোথায় যেতে হবে বলেন, ধরা গেলে খাইছি। এই হচ্ছে তৃণমূল। সো তৃণমূলের কর্মীদের কাছে আমার একটা আবদার আছে, একটা চাওয়া আছে। সেটা হচ্ছে, আপনার যদি কোনো অভাব অভিযোগ কিচ্ছু থাকে, কোনো টোকাইয়ের কাছে গিয়ে আপনি এটা বলবেন বা শেয়ারও করার দরকার নেই। আমাদের নেতৃবৃন্দ আছে, নেতা আছে। যদি কোথাও পৌঁছাতে না পারেন, ধরা যাক আপনার আর কোনো জায়গা নাই পৌঁছানোর, পারলেন না, এই গরিব আমি, দরিদ্র আমি, আমার একটা ফেসবুক আছে, পেজ আছে, আপনি দরকার হলে আপনার অভাব অভিযোগ কষ্টের কথা ওই কষ্ট করে একটু ইমেলে বলে দিবেন, আছে, জায়গা মতো পৌঁছে যাবে। কিন্তু মাথায় রাখবেন, আপনার কষ্ট আমার কষ্ট, আমরা সবাই একই কষ্টের মধ্যে আছি। আপনি আমার স্বজন, আপনি আমার ভাই বোন, আমরা একসাথে এই যুদ্ধ পাড়ি দিব। স্বর্ণ যেরকম পোড়ালে আরো খাঁটি হয়, আমরা এই সংকটে আরো একতাবদ্ধ এবং খাঁটি হচ্ছি। এই তৃণমূলকে ধরে নিয়ে আমি মনে করি এই সংকট আমাদেরকে এখন একসাথে, এক কাতারে, এক জামাতে নিয়ে এসেছে, এবং এই সংকট আমরা পাড়ি দিব এই তৃণমূলের হাত ধরে। এবং এই তৃণমূল সামনের সময়, তৃণমূল একটা কথা বারবার বলে, আমরা কি আবার ওই ইগনোর হবো? অনেকেই বলে যে আমাদেরকে ইগনোর করা হবে না। এইবার এক অনন্য আওয়ামী লীগ জন্ম নেবে। এইবার এক অনন্য আওয়ামী লীগ আসবে, যে আওয়ামী লীগ শুধুমাত্র নির্ভর করবে কোন প্রশাসন কিচ্ছু না। আওয়ামী লীগ শুধুমাত্র নির্ভর করবে চার নীতি এবং তৃণমূলের উপরে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, এই চার পিলারের উপরে দাঁড়িয়ে তৃণমূল। এই হচ্ছে সামনের আওয়ামী লীগ। এই কথা আমি একটা ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই। নীলিম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আওয়ামী লীগ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু অনেক সময় তারা সেগুলো বাস্তবায়ন করতে পারেনি। নানান রকম চাপও হয়তো ছিল। রাজনীতির হিসেব নিকেশ সবসময় মানুষের পক্ষে বোঝাও সহজ হয় না। তবু এই যেই মূল চারনীতির কথা বললেন, যার উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার উপর ভিত্তি করে বাংলাদেশ আজও দাঁড়িয়ে আছে, যার উপর ভিত্তি করে বাংলাদেশ আজও ভবিষ্যতের আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, সেই মূল চারনীতি আওয়ামী লীগ সত্যি সত্যি পালন করবে, বাস্তবায়ন করবে, আমি সেটি বিশ্বাস করতে চাই। আর এই ভয়াবহ দুর্যোগ, যে কঠিন সংকট আওয়ামী লীগ এখন পার করছে, সেই সংকটের মধ্য দিয়েও যদি তাদের সেই শিক্ষাটুকু না হয় যে এই চার স্তম্ভ ছাড়া আওয়ামী লীগ নয়, তাহলে তারা আসলে কখনোই আর শিখবে বলে আমার মনে হয়। আপনাকে এই কথাটা তো আমি দিয়েই গেছি, আপনি দেখবেন এটাই আমাদের চার পিলার, এবং তৃণমূল হচ্ছে আমাদের সমস্ত শক্তি, আর কিচ্ছু না। জি, আওয়ামী লীগ নাকি খুব ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে। কত ভয়ঙ্কর ভাবে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু বারবারই এই নিয়ে কেউ ট্রল করে, কেউ সত্যি সত্যি মিম করে বলে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে। কবে ফিরে আসবে তাও আমরা জানি না, কিন্তু এরই মধ্যে একটু একটু করে আলামত কিছু দৃশ্যমান হচ্ছে যে আওয়ামী লীগ ফিরতে শুরু করেছে। কিভাবে করে দৃশ্যমান হচ্ছে? কারণ তারা একের পর এক মিছিল করছে। তারা প্রথমে কিছু অল্প 2, 4, 5, 10 জন মিলে একটা ঝটিকা মিছিল করতো। এরপরে সেই মিছিল ক্রমশই দীর্ঘ হচ্ছে, এবং এখন তারা মশাল মিছিল করছে, ঢাকায় করছে। একই দিনে প্রায় শতাধিক মিছিল তারা করেছে। হয়তো তারা একটু একটু করে যেমন সাহস সঞ্চয় করছে, তেমনি ভাবে একটু একটু করে তারা তাদের দিক নির্দেশনাগুলো হয়তো বুঝে নিচ্ছে। আসলে কি হচ্ছে আওয়ামী লীগের দলের ভেতরে, সেটি আমরা খুব ভালো করে যেমন জানতে পারি না, কারণ হচ্ছে দলীয় যে কাঠামোটি সেটি এখন আমরা কোথাও দেখতে পাই না। বরং মাঝে মধ্যে আমরা যেই শেখ হাসিনার বিভিন্ন রকম ভাষণগুলো শুনতে পাই, তাতে দেখতে পাই তিনি এখনো দলকে নিয়ন্ত্রণ করছেন কিংবা দিক নির্দেশনা দিচ্ছেন। তাতে করে তিনি সবশেষ তার বক্তব্য অনুযায়ী তিনি মানুষকে বা তার দলীয় কর্মীদেরকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন, যেটুকু আমরা
বুঝতে পেরেছি তার সর্বশেষ বক্তব্য অনুযায়ী। কিন্তু মাঠ পর্যায়ের কর্মীরা কেমন আছে? আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ব্যক্তিগতভাবে আমি কথা বলেছি অনেকের সঙ্গে। তারা অসম্ভব রকম কষ্টে আছে, দুর্বিষহ সময় পার করছে। তাদের একেকজনের জীবনযাপন গত ৮ মাসে তারা কেমন করে দিন কাটিয়েছে শুনলে গা শিউরে উঠবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা তো মারা গেছেন, কিন্তু যারা বেঁচে আছেন তারা অনেকেই জীবন মৃত অবস্থায় আছেন। না আছে আর্থিক কোনো সংস্থান, না আছে কোনো জীবিকার ব্যবস্থা, না আছে কোনো নিরাপত্তা, না আছে পরিবার পরিজনের সঙ্গে কোনো যোগাযোগ। সব মিলিয়ে একদম ঘর ছাড়া, ছন্ন ছাড়া অবস্থায় তৃণমূলের কর্মীরা দিন কাটাচ্ছে একটা অবরুদ্ধ ভীতিকর পরিবেশের মধ্যে। আর্থিক সংকট, নিরাপত্তাহীনতার মধ্যেও এগুলোকে জয় করেও তারা এখন রাজপথে নামতে শুরু করেছে। কারণ তারা অনেকেই আমাকে বলেছে যে তাদের জন্য এভাবে করে বদ্ধ ঘরে আবদ্ধ থাকার চেয়ে বরং যুদ্ধ করে, প্রতিহত করে, প্রতিরোধ গড়ে তুলে যদি মৃত্যুও হয় তার জন্য তারা প্রস্তুত। দল হিসেবে আওয়ামী লীগ কি করছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আমরা শুনতে পাই যে আওয়ামী লীগ কোটি 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 টাকা নাকি তারা সম্পদ গড়েছে। কোথায় সেই সম্পদ? কেন আজকে তাদের কর্মীরা না খেয়ে দিন কাটাচ্ছে? কেন তাদের কর্মীদের এতটাই আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে? এই প্রশ্নগুলোর আজকে জবাব খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন নিজুম মজুমদার। নিজুম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে প্রথমেই উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে আওয়ামী লীগ আসলে করছে কি, দলগতভাবে কি করছে, তৃণমূলের না নেতৃত্ব পর্যায় থেকে কি করছে, কি ভাবছে, কি প্রক্রিয়া তারা অগ্রসর হচ্ছে। সুলতান আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার যারা দর্শকরা এখানে আছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমার যতটুকু পর্যন্ত নলেজ আছে, ফার্স্ট হ্যান্ড নলেজ দল সম্পর্কে, সেটা হচ্ছে যে নেত্রী, আপনি তো জানেন যে আমাদের দলের নেত্রী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই পর্যায়ে আপনার লক্ষ্য করলে দেখবেন যে তিনি জেলা পর্যায়ে 64টা জেলা পর্যায়ে তিনি মিটিং করছেন, জেলা পর্যায়ে। এর আগে তিনি গত প্রায় 5-6 মাস ধরে তিনি বিভিন্ন গ্রুপ, উপজেলা, তারপরে আপনার ফেসবুক গ্রুপ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে নানান ধরনের গ্রুপ, জেলা, উপজেলা, মহকুমা, এলাকা ভিত্তিক, মানে নানান ভ্যারাইটিস অফ গ্রুপে তিনি কথা বলেছেন, মত বিনিময় করেছেন। একেবারে তৃণমূল নেতৃবৃন্দের যারা আছেন, সম্মানিত যারা তৃণমূলের কর্মীরা আছেন, তাদের প্রত্যেকের সুখ দুঃখ, তাদের মতামত, তারা কি ভাবছেন দল নিয়ে, কি করলে বেটার হয়, এবং তিনি নিজেও তার ভাবনাগুলোকে সেখানে প্রকাশ করছেন। এক ধরনের মিথস্ক্রিয়া তৈরি হচ্ছে তৃণমূলের কর্মীদের সাথে। আজকে এই পর্যায়ে এসে, অর্থাৎ এই রিসেন্টলি তিনি যেটা শুরু করেছেন সেটা হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে তিনি নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। প্রত্যেকটা জেলার আওয়ামী লীগের সংগঠক যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, সেই পর্যায়ে কথাবার্তা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন, এবং নেতাকর্মীদের কাছ থেকে পরবর্তী করণীয় কি হতে পারে, দলের জন্য কি করলে কি হতে পারে, সেগুলোর পাশাপাশি তাদের অনেক অভাব অভিযোগ যা আছে সেগুলো তিনি শুনছেন, নোট করছেন, এবং সেই অনুযায়ী তিনি ওই ধরনের প্ল্যান করছেন। একইভাবে আপনি জানেন যে অনলাইনে বিভিন্ন রকমের গ্রুপ আছে, প্রবাসীদের গ্রুপ আছে, এলাকা ভিত্তিক গ্রুপ আছে, বিভিন্ন ওয়ার্ডের গ্রুপ আছে, তারপরে ধরা যাক যে পুরো একটা এরিয়া ভিত্তিক গ্রুপ আছে। এমনও আছে যে ধরা যাক যে আপনার মোহাম্মদপুর তাজমহল রোড, সেইটা এলাকার অন্যান্য দেশেও যারা থাকে ওইখানকার আওয়ামী লীগের, মানে ওই তাজমহল রোড গ্রুপের সাথে বলতে বোঝাচ্ছি যে ধরা যাক যে 22 নং ওয়ার্ডের আওয়ামী লীগ, 23 নং ওয়ার্ডের আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ, ধরেন অমুক গ্রামের, তমুক গ্রামের, এইভাবে অনেক গ্রুপ অনেকভাবে আছে। প্রত্যেকের সাথেই আপার বিভিন্ন সময় মিটিং হচ্ছে, এবং দিনে 24 ঘন্টার মধ্যে আমার জানা মতে আপা মনে হয় 3 ঘন্টাও ঘুমায় না। এবং কনস্ট্যান্টলি এই বয়সে তিনি ক্রমাগতভাবে তিনি সময় দিয়ে যাচ্ছেন, কাজ করছেন। একদম সকাল ঘুম থেকে উঠে উনি নামাজ পড়েন, নামাজ পড়ার পর তাহাজ্জুদ, তারপরে হচ্ছে ফজর নামাজ, একদম সকালের দিকটার ওনার রুটিন এই সেই যে শুরু হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে টাইম জোন তো আবার এক না। কখনো ধরেন উনি এইখানে যেখানে আছেন সেখান থেকে কারো 5 ঘন্টা আগে পরে পিছে, এর মধ্যে প্রবাসীরাও আছে, প্রবাসীদের সাথে। ফলে একটা ভয়ঙ্কর রকমের একটা অস্থির এবং একটা ব্যস্ত সময়, অস্থির ব্যস্ত অর্থে আর কি আমি বলছি, সেরকম একটা সময় পার করছেন। এবং দলের যারা সিনিয়র লিডার্স আছেন তাদেরকে নানানভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন। এটা ছাড়াও ধরেন দলের যারা দলীয় কোনো পদে বা কিছু ছিল না, এরকম ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, তার বাইরে ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে, প্রফেসর, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, বিভিন্ন পেশাজীবী, অ্যাডভোকেটস, ব্যারিস্টার্স,
সলিসিটরস, পৃথিবীর বিভিন্ন জায়গার এরকম গ্রুপ আছে। তারপরে ইন্টেলেকচুয়াল গ্রুপের মধ্যে আবার বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে। কেউ ধরেন ইউনিভার্সিটিতে পড়ান, ওই শিক্ষকদেরকে নিয়ে হচ্ছে। কেউ লেখালেখি করেন, ওরকম একটা গ্রুপদেরকে নিয়ে হচ্ছে। লেখক, কবি, সাহিত্যিক, এরকম শত 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 ভ্যারাইটিস মানুষদের সাথে দিনের প্রত্যেকটা সময় 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, কারোর সাথে 5 মিনিটের হলো শুভেচ্ছা বিনিময়, এরকম ভাবে নেত্রী জনমানুষের নেত্রী জনমানুষের কাছে ফেরত গেছেন। আগেও ছিলেন, এখন তিনি আরো ঘনিষ্ঠ ভাবে, আরো পরিষ্কার ভাবে তাদের সুখ দুঃখ কথা শুনছেন, নোট করছেন, এবং উনার স্মরণ শক্তি মানে মানে অন্য লেভেলের, সেই উনি মনে রাখেন, এবং তাদের সাথে প্রত্যেকের সাথে তিনি যোগাযোগ করছেন। আমার জানার মতে শুধুমাত্র এই গ্রুপগুলো না, উনি ব্যক্তিগতভাবে অনেককে ফোন করেন, অনেকের সঙ্গে কথা বলেন, সব ঠিক আছে, কিন্তু একটা দল হিসেবে গত 8 মাসেও একটা মুখপাত্র দেখাতে পারেনি। একটা একটা সাংগঠনিক কোনো দিক নির্দেশনা কর্মীদের কাছে কোনো কোনো জায়গা থেকে পৌঁছতে পারেনি। এমনকি যে দলীয় যেই কর্মসূচিগুলো, সেগুলো কোথা থেকে যাচ্ছে, কিভাবে করে আসবে, কে দলের এই মুহূর্তের মুখপাত্র হবে, কোনো কিছু এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। 8 মাস কিন্তু পেরিয়ে গেছে। এটি কি একটি ব্যর্থতার দিক নয়? না, এটা ব্যর্থতা, ব্যর্থতা তো নাই, কারণ আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত না। এর কারণ হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, কয়েকটা বিষয় আপনাদের মনে নজরে এসেছে। সেটা হচ্ছে যে দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদির জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বাণী, ভাষণ সেগুলো তো দিচ্ছেনই। একইভাবে আপনি দেখবেন যে আমাদের যে দপ্তর সম্পাদক যিনি আছেন, আগের মতো করে কিন্তু ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তিনি বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কিন্তু বিবৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা দিচ্ছেন। সেটা হচ্ছে বিবৃতির জায়গাটাতে একজন দপ্তর সম্পাদক যেই তার দায়িত্ব পালন করেন তিনি কিন্তু সেটা করছেন। এছাড়াও মুখপাত্রের জায়গা যদি বলেন, আপনি এককভাবে মুখপাত্র দেখতে চেয়েছেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটি দলের একটা সংকটকালীন সময়। এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আপনি এই জিনিসটা বুঝবেন, আপনারা যেভাবে জিনিসটাকে সহজভাবে বলছেন, সেটা সেটা হলে ধরা যাক যে আমাদের নানক ভাই, আমাদের জাহাঙ্গীর কবির নানক ভাই, আমাদের প্রিয় ভাই, উনি যখন ধরেন একটা ব্যাপারে নেত্রী তাকে নির্দেশ দিয়েছেন বলার জন্য, উনি কিন্তু দলের একজন মুখপাত্র। আমাদের নাসিম ভাইকে কখনো কখনো বলতে দিয়েছেন, আমাদের আরাফাত ভাইকে তিনি বিভিন্ন রকমের কথা বলতে দিয়েছেন। তো যেটা হয় আর কি, যে দলের কেউ কথা বললো, পরের দিন তার বিরুদ্ধে 50টা মামলা, বিভিন্ন জায়গায় মামলা, তার বাড়ি ঘর হামলা, লুটপাট। আপনি দেখেছেন আমাদের মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশনের, আমাদের আনোয়ারুজ্জামান, সবার শ্রদ্ধেয় ব্যক্তি আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি দলের হয়ে ডে 1 থেকে কথা বলছেন। তিনি কথা বলা শুরু করেছেন, তার বাড়িঘর এটা মানে 5বারের জায়গাতে হামলা করেছে। আমাদের ছাত্রলীগের যিনি সভাপতি আছেন সাদ্দাম হুসাইন, তার বাড়ি সেকেন্ড টাইম তার বাড়ি পুড়িয়ে দিল। তো এইভাবে এককভাবে জিনিসটা না করে বাংলাদেশ আওয়ামী লীগের স্ট্র্যাটেজি হচ্ছে একাধিক ব্যক্তি কিন্তু কথাবার্তা বলছে, এবং তার নেতা কর্মীরাই এখন কিন্তু মুখপাত্র। আজকে আমি যে কথাবার্তা বলছি, আপনার মনে হয় যে আমি, আপনি আমার কথা শুনলে বুঝবেন অনেক বক্তব্য, অনেক কিছু আমরা নেত্রীর ইনস্ট্রাকশন নিয়েই বলছি। কিন্তু আমরা কি দলের কোনো পদধারী? আমরা কি দলের কোনো এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম? না, আওয়ামী লীগ দলটাই এমন। আওয়ামী লীগের সংকটকালীন সময় এই দলের ভাষণে বলেছেন, তিনি তার বক্তব্যে কিন্তু বলেছেন যে কোনো নেতা নাই, সবাই এখন মানে যে যার জায়গা থেকে সবাই। এটাই আওয়ামী লীগ। আপনি যদি স্ট্র্যাটেজি জানতে চান, এটাই আওয়ামী লীগের স্ট্র্যাটেজি। না, কিন্তু আজকে আওয়ামী লীগের, আজকে আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল, এবং যেখানে তার কর্মীরা অসম্ভব রকম, আপনি তো বললেন যে যেভাবে করে কেউ একটু চিহ্নিত হলে পরেই, কেউ একটু আইডেন্টিফাইড হলে পরেই তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হচ্ছে। তো এমন কেউ নাই যার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নেই। এই যে মামলা মোকদ্দমা আছে, কিন্তু তাদেরকে আমরা এককভাবে কারোর উপরে প্রেসার করতে আমরা দিচ্ছি না এরকম সংকটকালীন সময়। ফলে মানে আমার কাছে বাংলাদেশ আওয়ামী লীগের স্ট্র্যাটেজিটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে এককভাবে কোনো জায়গার উপরে স্ট্রেস ক্রিয়েট না করে নেত্রী টপিক বুঝে এবং সিচুয়েশন বুঝে সিলেক্ট করেন। যেমন ধরা যাক, আপনার কিছুদিন আগে প্রথমে আমাদের জাহাঙ্গীর কবির নানক ভাইকে একটা পার্টিকুলার ইস্যুতে বলতে দিয়েছে, যখন আমরা আমাদের এই 5ই আগস্টের পরে প্রথমবারের মতো যখন আমাদের একটা অ্যাপিয়ার হয়, তারপরে তাকে আমরা আর দেখিনি। না, নানক ভাই এরপরে এসছেন, নানক ভাই এরপরেও লাইভে এসছেন। এর পরবর্তী সময়ে আমাদের আরাফাত ভাইকে কয়েকটা টপিকস আরাফাত ভাই কথাবার্তা বলেছেন। তারপরে কয়েকটা ইস্যুতে আমাদের নাসিম ভাই কথা বলেছেন। এবং পাইপলাইনে বাংলাদেশ আওয়ামী লীগের এগুলো দেখেন, নেত্রী যখন যাকে যখন যাকে নির্দেশ দিচ্ছেন, দেখেন আমার উপরে দায়িত্ব আছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে এই জিনিসটা জান, আমার উপর একটা দায়িত্ব আছে। দায়িত্বটা কি? সাধারণ মানুষের কাছে এদের দুর্নীতি, এদের অপরাজনীতি, এবং ইউনূস যে দুর্নীতি করেছে, সেটা একটা চোর, সেটা একটা ছ্যাচরা ডাকাত, এইটা মানুষকে জানানো। আমি এভিডেন্স দিয়ে জানাচ্ছি, মানুষকে আমি বলছি। সো
আমরা প্রত্যেকেই যারা আছি, আমি যেমন দলের ধরেন আমার দল যদি হয় একটা সমুদ্র, আমি সমুদ্রের ধরেন একটা ছোট্ট বিন্দু মাত্র, কণা মাত্র এই বড় দলটির মধ্যে, একজন কর্মী, একজন গর্বিত কর্মী আমি বলছি। আপনি আমার কথা শুনছেন তো? অন্যরা শুনছে তো? ঠিক একইভাবে আপা আপনাকে আপনাকে আপনি নিজে আমি জানি যে সাংবাদিক হিসেবে আপনার একটা দায়িত্ব আছে, নিউট্রালের একটা জায়গা থেকে আপনি সবার কথা শুনেন, জানতে চান, খবরটা আপনি নিয়ে আসেন। আমি আপনাকে এগুলো সবকিছুর বাইরে শুধু বিবেচনা করতে বলে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ছাত্রলীগের কর্মী হসপিটালে গেছে, শিবিরের লোক এসে তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিয়েছে। কেন? ওই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটাকে মিছিলে গেছে বা কর্মী। ফলে আমাদেরকে কিন্তু নানান ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পেজে আপনার ভাষণ দেবেন বা বলবেন, কিসের জন্য তিনি 5 ফেব্রুয়ারিতে তিনি কথা বলবেন, 32 নাম্বারটা ভেঙে দিল। ফলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন অ্যাজ এ মুখপাত্র হিসেবে বলতে গেছেন, কি অ্যাটাকটাই না এসেছে। ফলে আমরা একটা শব্দ আছে ইংরেজিতে সাইনার্জি, আমরা এই পুরো এনার্জিটাকে, হোল দলের এনার্জিটাকে, আপাতত স্ট্র্যাটেজি এটা, পুরো দলের এনার্জিটাকে আমরা স্প্রেড করে দিচ্ছি। এখন 100 জনের উপরে আপনি কয়জনকে খুন করবেন, কয়জনকে মারবেন, করেন। সো দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ এ ইউনিক স্ট্র্যাটেজি অফ আওয়ামী লীগ। ভবিষ্যতে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে। এবং আমি আপনাকে এটা বলি, আপনার কি মনে হয় না যে আমরা এই জিনিসটা জানি, বা এটা একটা সাধারণ ব্যাপার যে দলের একজন এভরিডে বা এভরি সপ্তাহে বা 2 দিন পর পর এসে এক মানে উনার কথা বলবে বা বলবে, মুখপাত্র হিসেবে সবকিছুকে অ্যাড্রেস করবে। আওয়ামী লীগ এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে হাঁটেনি। আওয়ামী লীগ নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, তার নেতা কর্মীদেরকে মুখপাত্র করে দিয়েছে। মানে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা একটা জায়গাতে না রেখে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে এখন প্রত্যেকেই মুখপাত্র হয়ে উঠেছে, প্রত্যেকেই স্পোক্সম্যান হয়ে উঠেছে। এটা নিয়ে আমার মনে হয় না ব্যর্থতা খোঁজার কিছু আছে। এটাকে আপনি ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি ধরতে পারেন। হ্যাঁ, এই স্ট্র্যাটেজি আপনার পছন্দ না হতে পারে, স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন আসতে পারে, আই এগ্রি, আমি আপনার সাথে 100% এগ্রি করতে রাজি আছি যে আপনার দ্বিমত আছে, কিন্তু আমি এই স্ট্র্যাটেজির পক্ষে। নেত্রী কালকে এমন হতে পারে যে কালকে একজনকে পার্টিকুলারলি ঠিক করে দিলেন, আমি তখন সেই স্ট্র্যাটেজির পক্ষে, কারণ সেটার একটা কারণ আছে। এখন যে কারণে করছে আমি সেটার পক্ষে, কারণ সেটার পেছনে যে কারণগুলো সেটা আমি আপনাকে উল্লেখ করেছি। এতটুকুই। ব্যর্থতা সফলতা এই জায়গাতে এটা আসবেই না। কিন্তু আজকে আজকে বিভিন্ন জায়গা থেকে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি পরিষ্কার। জি, আজকে যে মানে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, আমি শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন জায়গায়, যেমন ধরেন একটি মিছিল আমি এই মিছিলগুলো ক্রমশই দীর্ঘ হচ্ছে। প্রথমে অল্প অল্প করে কর্মীরা সংঘবদ্ধ হতো, দেন একটা ঝটিকা 2-4 মিনিটের একটা মিছিল করতো, কিংবা একটা ভিডিও মতো করে তারা ছেড়ে দিত। কিন্তু এখন কিন্তু তারা অনেক বেশি প্রকাশ্য হচ্ছে। প্রকাশ্য হওয়ার কারণে তাদের উপর কিন্তু আক্রমণের পরিমাণ আরো বেড়েছে। কিন্তু তারা বলছে, আমি যাদের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে তারা দুর্বিনীত, এইবার আর তাদেরকে কেউ দমিয়ে, যতই মামলা মোকদ্দমা হামলা হোক না কেন, তাদেরকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না। কিন্তু সেই জন্য দলগতভাবে যে সমর্থন, সাপোর্ট সিস্টেম থাকা দরকার, আদৌ কি আওয়ামী লীগের এখন এই মুহূর্তে কিছু আছে? আপনার লাস্টের লাইনটা কি ছিল? যে দলগতভাবে যে সাপোর্ট সিস্টেম, ধরেন আজকে আওয়ামী লীগের কর্মীদের সবচেয়ে বড় সংকট দুটি, একটি অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, আরেকটি জীবনের নিরাপত্তাহীনতা। দুটি নিরাপত্তাহীনতা নিয়ে তারা দিন কাটাচ্ছে, এককভাবে নয়, পুরো পরিবার ভাবে, পারিবারিক ভাবে। তো একটা আওয়ামী লীগের মতো এত বড় একটা পুরনো, এত বড় একটা পোর খাওয়া দল, তাদের তো একটা এরকম ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকা উচিত ছিল, সেটি তো নাই। আচ্ছা, এখানে 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 2 ধরনের একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আপনি দলের আপৎকালীন সময়ের সিস্টেমটা জানতে চাইছেন, কিন্তু আপনি যেভাবে জাজমেন্টাল হচ্ছেন বা যেভাবে আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন, আমি ঠিক জানি না যে ওই সিদ্ধান্তের জায়গাটা আপনাকে আসতে ঠিক কতটুকু ইনফরমেশন আপনার কাছে আছে। আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ নিশ্চয়ই আপনি এই ব্যাপারগুলো নিয়ে ভেবেছেন, ভাবছেন বলেই তো আপনি আমাকে প্রশ্নগুলো করছেন, বা একজন সাংবাদিক হিসেবে হয়তো আপনার অনেকগুলো তথ্যও আছে। কিন্তু উইথ ডিউ রেসপেক্ট, আমি কিছু কিছু জায়গাতে আপনার সাথে ডিসএগ্রি করব। প্রথমে মাথায় রাখবেন, আপৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আপৎকালীন বলে কোনো কিছু নাই। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে সৃষ্টির পেছনে মূল রূপকার ছিল। নিশ্চয়ই সেটা নিয়ে অস্বীকার করবার বা দ্বিমত করবার কোনো সুযোগ নেই। আমরা গত 76 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এই রক্ত ঘামে, এই রক্ত স্রোতে ঘামে আমরা এই পর্যায়ে এসেছি। আমার দাদা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, আমার আব্বা বাংলাদেশ আওয়ামী লীগ করেছে, আমি বাংলাদেশ আওয়ামী লীগ করছি। ওনারা যখন শুরু করেছেন তখন হয়তো আমাদের অস্তিত্বই ছিল না, আমরা তো জন্মাইনি
আমাদের খবরও ছিল না, আমার বাবাই তখন ছোট, আমার বাবা যখন করেছে আমি যখন জন্মেছি, ফলে আমরা এই রক্তঘাম স্রোত। একটু সরি ইন্টারাপ্ট করে, আওয়ামী লীগ হয় দুই ভাবে, একটা হচ্ছে জন্মসূত্রে, মানে এরা জন্মগতভাবে এরা আওয়ামী লীগ হয়ে জন্মে আর কি, আপনি সেরকম জন্মসূত্রে আমি জন্ম, হ্যাঁ আমি জন্মেছি, আমার 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 আসলে আমি এটাও বলবো না, এতে মনে হয় যে অন্ধত্ব বরণ করেছি, না, আমি আওয়ামী লীগ সম্পর্কে পড়াশোনা করেছি এবং আমার আমার ব্যক্তিগত ধারণা আমি ভালোই মোটামুটি পড়াশোনা করেছি। সো আপনি আমাকে ইনফ্যাক্ট বাংলাদেশের আওয়ামী লীগের জন্ম ইতিহাস এগুলো নিয়ে কোনোদিন যদি আপনার সাথে শো হয়, আই হোপ যে আমরা একটা শো করব। কিন্তু প্রসঙ্গটা এইটা না, আমি যেমন এই আনুগত্যটা বংশানুক্রমিক ভাবে এটার একটা ছোঁয়া পেয়েছি, একইভাবে আমি পড়াশোনা করেই বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে। সো এন্ড অফ দ্য ডেতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপদকালীন বলে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শব্দ নাই। আমরা অল দ্য টাইম মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এক রক্ত স্রোতের মধ্য দিয়ে হেঁটে যাওয়া একটা দল। এই দল নানানভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই যেমন ধরেন লাস্ট টাইম এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে আঘাত দেওয়া হয়েছে, এই টোকাই, এই রাস্তার ফকিন্নি গুলো এসে আমাদের উপর অ্যাটাক করেছে, এই শত্রুগুলো, এই গণশত্রু এরা অ্যাটাক করেছে বিদেশি বিভিন্ন সাহায্যে, আমাদের সাথে বেইমানি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লক থেকে, নানান রকমের বেইমানির ভিতর আছি। কিন্তু আজকে আপনি যখন এই মিছিলটা আমাকে দেখালেন, লুঙ্গি পরা চাচাকে দেখা যাচ্ছে, ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে, এদেরকে দেখে আপনার মনে হয় যে এরা আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী? সাধারণ মানুষের স্রোত। যখন আপনি বলছেন কর্মীদের স্রোত বা মিছিলের মানুষের স্রোত হচ্ছে, মানুষের স্রোত বলবেন, কিসের কর্মী? প্রত্যেকটা মানুষ আজকে আমাদের গৃহকর্মী থেকে শুরু করে, গৃহকর্মী, আপনি একটু ভিডিওটা মিউট করে খালি ছাড়তে থাকেন, দেখেন সেখানে কারা আছে। সেখানে মানুষ, এই যে মানুষ যাচ্ছে, এই যে চাচা যাচ্ছে এখানে, এরা কারা? ছাত্রলীগ। এই চাচারা দেখে আপনার যুবলীগ মনে হয়? টুপি পরা চাচাকে দেখে? এখানে অবশ্যই কর্মী আছে। এই যে বাচ্চা ছেলেটা, এ কত বছর বয়স হবে? এই যে নীল নীল জামা পরা বাচ্চা ছেলে, যে লুঙ্গি পরা চাচা, এই যে ছোট ছোট বাচ্চারা। শোনেন, মানুষজন তার ভুল বুঝতে শুরু করেছে। যেই সব জেনজিরা, যে নিরীহ জেনজিদেরকে বুঝিয়ে এই ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারা হয়তোবা তাদের, আমি জানি, আমি রেসপেক্ট করি ওদের এই ইগোকে, ওরা হয়তো ইগোর কারণে অনেকে কথা বলতেও পারে না, আমি জানি। আর আমার ইনবক্স জানে, আমার মেসেঞ্জার জানে, আমার হোয়াটসঅ্যাপ জানে, আমার ইমেল। আমি একদিন শুধু আমার ইমেল নিয়ে একটা প্রোগ্রাম করব, সেখানে কিরকম শত 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 তরুণরা তাদের দোষ স্বীকার করছে, ভুল স্বীকার করছে, ক্ষমা চাইছে। আমার যে স্কুলের বন্ধুরা, অনেক অনেক স্কুলের বন্ধুরা আমার কাছে ব্যক্তিগতভাবে এসে সরি বলছে, তারা ভুল করেছে, ভুল বুঝেছে। আমার বড় ভাইরা, অনেক মানুষ এসেছে নানান ভাবে, বিভিন্ন কন্টিনেন্ট থেকে। তো মানুষের স্রোত দীর্ঘ হচ্ছে। দেখুন সুলতান আপা, 32-এর জন্য কাদার জন্য আপনাকে নিশ্চয়ই আওয়ামী লীগ হতে হয়নি, বা দুঃখ পাওয়ার জন্য। আপনি জিজ্ঞেস করুন না, আপনার তো সাংবাদিক কলিগরা আছে, গোপনে আমাদেরকে নিয়ে গালিগালাজ হতে করবে, হ্যাঁ আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারপর অফ টপিকে বলেন এটা কি করলো বঙ্গবন্ধুর বাড়ি। তাহলে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য আপনাকে আওয়ামী লীগ হতে হয়েছে কষ্টের জন্য? এই যে আপনার গ্লানি, এই যে আপনার বিষাদ, এই যে আপনার অ্যাগনি, এই যে আপনার পেইন, এগুলোর জন্য আপনাকে আওয়ামী লীগ হতে হয়নি আপা। এগুলোর জন্য আপনাকে হতে হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বা আপনার ভেতর থেকে রাজাকার হীনতা নেই, রাজাকার হীনতা আছে, ফলে আপনাকে এগুলো কষ্ট দিয়েছে। বাদ দেন না 32 নাম্বারটা, বাদ দেন না। আজকে মুক্তিযোদ্ধাদেরকে যখন বরিশালে মারা হচ্ছে, চর দিচ্ছে ছোট একটা ছেলে, ওইটা আপনাকে কষ্ট দেয় না? এটার জন্য তো আপনাকে আওয়ামী লীগের হতে হয়নি। কিন্তু শুধু আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ? নো, আওয়ামী লীগ তো বরাবরই এটাকে ছড়িয়ে দিতে চেয়েছে। এই যে আজকে আপনার তাজউদ্দিন আহমেদ বঙ্গতাজ, তাকে অপমানিত করা হচ্ছে, তার মুরাল ভাঙা হচ্ছে। আপনার সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, কামারুজ্জামান, এই যে তাদের বিভিন্ন ছবি ভাঙচুর, তাদের ইতিহাস থেকে মুছে দেওয়া হচ্ছে, মানুষজন কিন্তু ছিছি করছে। সেদিন দেখলাম মানুষজন বলছে যে তাজউদ্দিন আহমেদের উপরে অ্যাটাক কেন, উনি কি করেছে? হ্যাঁ, পরে তার প্রোফাইলে গিয়ে দেখি ওই লোক করে বিএনপি। আমি তো হতভম্ব হয়ে গেছি। আরে তার মানে যে লোকটা বিএনপি করে, মানে আমি দেখছি, মানে বিএনপি করে কিভাবে বুঝলাম, তারেক রহমানের বিভিন্ন রকমের ভিডিও দিচ্ছে, দেশ নায়ক বলছে, পোস্টার দিচ্ছে, অমুকে শেয়ার দিচ্ছে, মানে বিএনপির জিনিসপত্র শেয়ার দিচ্ছে। সেই লোকটা প্রশ্ন করছে একইতে যে তাজউদ্দিন আহমেদ কি অন্যায় করেছে, বেশি বার ভালো না। তাহলে বিএনপির একজন মানুষও কষ্ট পাচ্ছে, ওটার জন্য তো তাকে আওয়ামী লীগ হতে হয় নাই। বিএনপির সাথে আমার রাইভেলারি আছে, বিএনপির সাথে আমার রাজনৈতিক প্রতিপক্ষ সে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি আপনি জিজ্ঞেস করেন অফ টপিকে? আপনি আমির খসরু মাহমুদকে গিয়ে জিজ্ঞেস করেন? মানে প্রকাশ্যে বলতে হবে না, আলাদাভাবে, আপনি তো সাংবাদিক মানুষ, খোঁজ নিয়েন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা যারা বড় যারা আছেন, সৈয়দ নজরুল ইসলাম যারা আছে, আপনি যেটি বলছিলেন, এটার জন্য তো না, আমি আপনাকে যেটা বলেছি, আপনার প্রশ্ন যেটা ছিল যে কর্মীরা প্রথমে আপনাকে এই জিনিসটা ঠিক করতে হবে যে আওয়ামী লীগের কর্মীরা মিছিল করছে না, মুক্তিকামী মানুষরা মিছিল করছে। ওইখানে আওয়ামী লীগের ব্যানার দেখেছেন? ওইখানে কোনো আওয়ামী লীগের ব্যানার আছে? আপনি কিভাবে বুঝলেন এটা আওয়ামী লীগের? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একজন নারী
যার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তিনি খুব আকুতি মিনতি করছিলেন যে তার ছেলেটিকে যেন ছেড়ে দেওয়া হয়। আমি আপনাকে একটু ভিডিওটি আচ্ছা, ভিডিওটা আছে আপনার কাছে? আমার কাছে আছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে। বাবা আমার ছেলে নিয়ে চলছি, বাবা আমার ছেলের বাচ্চা দাও, বাবা তুমি, বাবা তোমার ছেলে পায় বাবা, বাবা তুমি আমার ছেলের মা দাও, বাবা আমি তোমার মা, বাবা আমার ছেলে নিয়ে চলছি, আমার ছেলে কোনো বাপ করে না, আমার ছেলে দোকান করে খায় বাবা, আমার ছেলে মনে করে শিক্ষিত না, অশিক্ষিত বলো আমার ছেলে দূর দিয়েছি। আমার কাছে দেখেন আপা, আমার ছেলে নিয়ে চলছি, বাবা আমার ছেলের বাচ্চা দাও, বাবা তুমি, এটা খুবই ডিস্টার্বিং এবং হৃদয় বিদারক। আমার ছেলে দূর দিয়েছি। দেখেন আপা, এই যে গাড়ির মধ্যে শুনতে পাচ্ছেন, জি জি, এই যে গাড়ির মধ্যে যেই ফকিন্নিটা বসে আছে, ফকিন্নির পোলাটা, হ্যাঁ, আমি এখন একটা সংবাদ সম্মেলন করব, আমি একটা কথা বলবো, এভাবে কথা বলে না, হ্যাঁ, এটা যে লেফটেন্যান্ট কর্নেল কেমনে হয়েছে, সরি লেফটেন্যান্ট কর্নেল না তো, লেফটেন্যান্ট জেনারেল কেমনে হয়েছে, আমার ধারণা যে, আমার ধারণা না, আমার সাথে তো বিভিন্ন পর্যায়ের মানুষদের সাথে কথা হয়, লেফটেন্যান্ট জেনারেল বলেন, মেজর জেনারেল বলেন, অনেক পর্যায়ের মানুষের কথা হয়, এরে বলে হলো গিয়া যে আর্মির মধ্যে বস্তির পোলা থাকে না, আর্মির বস্তির পোলা হচ্ছে ও। এ লেফটেন্যান্ট জেনারেল কিভাবে হয়েছে জাহাঙ্গীর, আমার কোনো ধারণা নাই। আমার মনে হয় সেনাবাহিনীর দুঃখের সাথে আমিও একমত। আমি কোয়াইট শিওর যে সেনাবাহিনীর কোনো অফিসারকে আপনি যদি একটু গোপনে জিজ্ঞেস করেন, তাহলে বলবে ও তো আর্মির বস্তির ছেলে। মানে আর্মির মধ্যে যেটা কুলাঙ্গার হচ্ছে কুলাঙ্গার। এই বৃদ্ধ মানুষটি কার না আপনার হৃদয়কে আন্দোলিত করবে, কার না হৃদয়কে কষ্ট দিবে, তার বাচ্চাটার জন্য, তার ছেলেটার জন্য এই ফকিনীর বাচ্চাকে বাবা রাখতে হচ্ছে। আপনার কি মনে হয় অভিশাপ শব্দটার সাথে, আমি জানি না আপনি বিশ্বাস করেন কিনা বা আপনি এগুলো মানেন কিনা, আমি মনে করি যে ন্যাচারাল পানিশমেন্ট বলে পানিশমেন্ট আছে। পানিশমেন্ট তো জাহাঙ্গীরের হবেই। ওই ইঁদুর যেরকম ঝুলিয়ে রাখে না, আইন তাকে ওরকম ঝুলিয়ে রাখবে। আবার এটা কাট পেস্ট করে বলার দরকার নেই, আমি বলেছি তাকে ঝুলিয়ে রাখবো। তবে আমি একটা কথা বলে যাই, অন্যরা তো অনেক রাগ ঢাক করে কথাবার্তা বলে, আমার মধ্যে সব রাগ ঢাক টাক নাই। এই জাহাঙ্গীরকে তার সমস্ত অপকর্মের জবাব দিতে হবে, এবং বিচার কাহাকে বলে, কত প্রকার, ও কি কি, জাহাঙ্গীর সেটা দেখবে। রাষ্ট্রের টাকাতে ল্যান্ড ক্রুজারে বসেছে না, ওর 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 মনে হচ্ছে যে মানে কি বলবো আপনাকে, এক রাজা বাদশা যাচ্ছে, আর এই বৃদ্ধ ৮০-৯০ বছরের বৃদ্ধ মহিলা তিনি আর্তনাদ করে যাচ্ছেন বাচ্চাটার জন্য। কি করেছে, তার ছেলের কি দোষ, কি অপরাধ, তার অপরাধ ছাত্রলীগের আওয়ামী লীগের মিছিল করেছে। এদিকে আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এটাও বলেছেন যে আওয়ামী লীগ যাতে আর কোনো মিছিল করতে না পারে সেই জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যদি পুলিশ ব্যবস্থা নিতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আওয়ামী লীগ কি নিষিদ্ধ দল নাকি? কোন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? মানে এক্স্যাক্টলি এর প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশের নিষিদ্ধ দল, নিষিদ্ধ ঘোষিত দল, যে সে মিছিল বের করতে পারবে। আপনি শুনুন তিনি কি বলেছেন বলুন দেখি আমরা ওরা নাকি অলরেডি ছিল এদের ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম। দেখেন আপনাকে অর্গানাইজ করতেই এরকম কথা শুনেন, ভাই ও বোনেরা, দেখেন কথা বলে আইন শৃঙ্খলা রক্ষা যে কিছু বলেছেন, দেখেন না কথা বলে কিভাবে, ভাই ও বোনেরা, দেখেন কথা শুনেন, কথা শুনে মনে হয় নিজেরও রিয়েলাইজ করেন। আর্মির মধ্যে আমি আপনাকে একটা কথা বলি নিচের লেভেলে যেন, হ্যাঁ, সেনাবাহিনীর মধ্যে কিন্তু ইন্টারমিডিয়েট পাস করার পরে তো সেনাবাহিনীতে ঢুকে, এরপরে কিন্তু তাদের বাধ্যতামূলক পড়াশোনা করতে হয়। এর মধ্যে কিছু আছে ইন্টারমিডিয়েট পাশই থেকে যায় আর পড়াশোনা করতে পারে না, পিএসসি পাস করতে পারে না, বুঝছেন? ওই যে ডিগ্রি পাস করতে হয়, যেটা এখন মনে হয় অনার্স এর মতো। আরবিতে কিন্তু এগুলোর ব্যাপারে স্ট্রিক্ট, পড়াশোনা করতে হবে। এইটা মনে হয় মূর্খ ছিল, আমার ধারণা এটা কোনো পড়াশোনাতে পাস করতে পারেনি। কিভাবে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হয়েছে। আমি খালি একটা জিনিসই ভাবি যে ধরেন খারাপ তো এগুলোর ভিতরে অনেকেই আছে, এই একই সাথে খারাপ এবং একই সাথে একটা মূর্খ। একে দেখেন, ওর কথাবার্তা শুনলে মনে হয় ঠিক কোন সাইড দিয়ে, মানে ওর চেহারার কোন সাইড দিয়ে ওকে আপনার লেফটেন্যান্ট জেনারেল মনে হয়। মানে একটা আমার এটাকে বডি শেমিং বলে, আপনি এটা বলতে পারেন। কোনটা বডি শেমিং আপা, কোনটা বডি শেমিং? মানে আপনি তাকে তার চেহারা, যে একটা হনুমান, রাখেন, যে একটা হনুমান বলবো না, কিসের বডি শেমিং? এ তো একটা মানুষের বাচ্চাই না, বডি শেমিং। আপনি আমাকে হাসালেন আপা, আসলে একটু স্ট্রেসের মধ্যে ছিলাম, আপনি আমাকে হাসালেন। বান্দরের আবার বডি, তার আবার শেমিং। এই শিম্পাঞ্জি, এই শিম্পাঞ্জির আবার বডি, আমি তার বক্তব্যটা আপনাকে দেখাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, সুতরাং তার বক্তব্যটা আমার শুনতে হবে। চলেন শুনে আসি। শোনেন আপনি তার বক্তব্য কি।
তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন, যে এলাকার ওখানে রাখা যায় কিনা। মানে একই ডিভিশন সবাই যে গেল, তারা কিছুক্ষণের মধ্যে একটা প্রতীকী লাঠি মিছিল করবে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন এই প্রশ্নটি যে সাংবাদিক করছেন তার হাতে আমি দুইটা টেলিভিশন চ্যানেলের মাইক্রোফোন দেখতে পাচ্ছি, একটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আর একটা হচ্ছে গিয়ে বাংলা ভিশন। দুটি চ্যানেলে অনেক সময় হয় যে আমরা অনেক বেশি সাংবাদিক একসঙ্গে যখন দাঁড়ায় তখন জায়গা হয় না দেখে একজন আরেকজনের মাইক্রোফোন হাতে নেয়। অবশ্যই সাংবাদিকের পরিচয়টি আমি জানি না, আপনি জানেন কিনা আপনি বলতে পারবেন, কিন্তু প্রশ্নটি শুনুন, প্রশ্নটি খুব ইন্টারেস্টিং। জানেন হয়তো যে কিছুক্ষণের মধ্যে একটা প্রতীকী লাঠি মিছিল করবে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা এর দোসর যারা বিভিন্ন সময় বিভিন্ন মিছিল করতেছে এবং সেই ক্ষেত্রে পুলিশের যে ইনঅ্যাক্টিভ থাকার যে বিষয়টা, সেই প্রতিবাদে ছাত্র জনতা একটা লাঠি মিছিল করবে, উত্তরাতেই করবে। এদের ক্ষেত্রে আমি দেখে কিন্তু আমি আগে কিন্তু এই আমি এটাই জিজ্ঞেস করছি, ওরা নাকি অলরেডি দুজনে ধরছে। আপনি কি মনে করেন পুলিশের এই ইনঅ্যাক্টিভনেস যেটা, সেটা ঘটনাটা সত্য? যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটা ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই ব্যবস্থা না। যদি পুলিশ এটি ভালোভাবে ব্যবস্থা নিতে না পারে, এর তো আসলে প্রথমত হচ্ছে সাইজটাই খারাপ। দেখেন না, একে তো হচ্ছে একটা বেটে হনুমানের মতো দেখতে। না না, আপনি মানুষ, না না, আপনি আমাকে বলতে দেন, এটা দায় আমার, এটা আমাকে বলতে দেন। এমনি সে একটা বেটে, তার মধ্যে হনুমানের শিম্পাঞ্জির মতো দেখতে। এইটাকে করেছে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। রাত্রে 3টার সময় সে সাংবাদিকদেরকে ডাক দিয়েছে, ডাক দিয়ে সে বলছে সে একটা গুরুত্বপূর্ণ কথা বলবে। কি কথা বলবে? দেশে জাকির চর্চা সবাইকে আওয়ামী লীগ করছে। একটা সম্পূর্ণ উন্মাদ। মানে আপনি চিন্তা করে দেখেন, রাত্রে 3টার সময় সে সমস্ত সাংবাদিককে ডাক দিয়েছে। উন্মাদ কিনা জানি না, কিন্তু খুবই অমানবিক, যেটি ওনার এই যে বৃদ্ধ নারী। আপনি আমাকে যে বলছেন বডি শেমিং, আমি শোনেন, আমি একটা কথা বলি, আমি বডি শেমিং, আমি বডি শেমিং এই শিম্পাঞ্জিদের জন্য কোন রকমের মানবতা নাই। আপনি অন্য কোন লোকের কথা বলতেন, ওইটা আমি কখনো করতামই না। যেই লোক এরকম 90-80 বছরের এই ভদ্র মহিলার সাথে এরকম ব্যবহার করে, তার আবার বডি শেমিং কি? কিসের বডি শেমিং? আমি সারাদিন এটা করবো। আলটিমেটলি যেটা হচ্ছে কথা, যে এদের ব্যাপারে মানবতাটা একটু ধুয়ে ফেলে না পা। আপনার এই মানবতা দেখাতে গিয়ে তো কি অবস্থা হয়েছে, এই যে 32 ভেঙে ফেলেছে, শহীদ মিনারে গিয়ে আপনার অসভ্য কাজকর্ম করছে, আপনার মুক্তিযোদ্ধাদেরকে পেটাচ্ছে, মারছে, এই মানবতা দেখাতে গিয়ে এত কিছু হয়েছে। এই লোকটিকে এখন প্রশ্ন করা দরকার। এত চাকরি চলে যায় অবস্থা, এখন যেটা করছে, আপনার কাউন্টারে যাচ্ছে, ফলের দোকানিদেরকে মারছে, আপনার ওই যে রাস্তাঘাটে যে হকার আছে তাদেরকে মারছে। এইটা দেখানোর জন্য সে এখন কাজ করছে, যে সে বিরাট বড় কাজ করছে। এখন সে এসেছে ঝটিকা মিছিল বন্ধ করার ব্যাপারে। তো কয়টা ঝটিকা মিছিল বন্ধ করবে? আমি আপনাকে বলে দিলাম যে এই ঝটিকা মিছিল বন্ধ করবে, আপনি কালকে শুনবেন আরো 50টা ঝটিকা মিছিল বের হয়েছে। এই পুলিশরা আটকাবে, পুলিশরাও এটা, কারণ কি সাধারণ পুলিশও তো সাধারণ মানুষ। শেষ পর্যন্ত সাধারণ মানুষের এই মিছিল লম্বা হতে থাকবে, কারণ দেশের মানুষের অবস্থা খুবই খারাপ। আপনি আমার কথা বাদ দেন, আমরা তো ধরেন তাও খেতে পাই, ওই সুযোগ আছে, ওকালতি করে 2 পয়সা আসবে, হ্যাঁ, বা অন্যরা যে ব্যবসা করে বাণিজ্য করে আসবে। কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন কৃষক, একজন মুটে মজুর শ্রমিক, আপনার ঈদের সময় লক্ষ লক্ষ শ্রমিক দেশে যেতে পারেনি, তাদের বেতন দেয়নি, তাদেরকে মেরেছে। আপনার প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে কি অবর্ণনীয় কায়দায় মেরেছে, পলিটেকনিকের ছাত্রদেরকে কিভাবে মেরেছে। তারপরে ইবতেদায়ী শিক্ষকরা ওদের নিজেদের দাবি জানাতে এসেছিল, দেখেছেন কিভাবে আপনার তাদেরকে গরম পানি মেরেছে সেখানে। তো এইভাবে অত্যাচার নিগ্রহ চলছে। তো সাধারণ মানুষ তো আসবেই, আপনি এগুলো সাধারণ মানুষ আসছে, আরো আসবে। মিছিল তো এখনো শুরুই হয়নি, এগুলো তো শুধু তবলার টুকটাক করছি আমরা সাধারণ মানুষেরা, আমরা এগুলো তবলার টুকটাক শুনছেন, আসল খেলা তো আসবে সামনে এখন। বুঝতে পারছেন? জি, কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন ছিল, এই যে তৃণমূলের মানুষরা সংগঠিত হচ্ছে কিংবা আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হচ্ছে, ভয়কে জয় করে প্রকাশ্য হচ্ছে, দলগতভাবে কি তাদের কোথাও কোন রকম নির্দেশনা রয়েছে? তাদের আর্থিক সংস্থানের কোনো ব্যবস্থা আছে? আওয়ামী লীগ একটি বড় দল, তার একটি নিজস্ব ফান্ডও তো থাকা দরকার ছিল, সেই কোথায়? মানে এখন পর্যন্ত আমি কোনো কর্মীর মুখে শুনিনি তারা দল থেকে কোথাও কেউ কোনোভাবে একটা সাহায্য পেয়েছে, একটা আইনজীবী পেয়েছে, বা কোনোভাবে মামলাগুলো ফেস করার মতো কোথাও দলগতভাবে কোনো কিছু, তারা কোনো দিক নির্দেশনা পর্যন্ত তাদের সামনে নেই। আপা এগুলা খুবই খুবই সুইপিং কমেন্ট। সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে অনেক নেতা কর্মীরা
কষ্টে আছে, এতটুকু পর্যন্ত সত্যি কথা। কিন্তু নেতা কর্মীরা দল থেকে পায়নি এগুলা না, এই কারণে আমি এগুলা নিব না, কারণ এগুলো আমার অনেক কিছু চোখে দেখেছি। সেটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, মানে এটাকে ঢালাও ভাবে বলা যায় না যে কেউই পাচ্ছে না। যে যতটুকু পারছে, যেই নেতা যতটুকু পারছে, যেই মানুষ যতটুকু পারছে, আমরা যেই অবস্থান থেকে আছি সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করছি। দলের ফান্ডের কথা আপনি বলছেন, আমাদের নামে তো অনেক অভিযোগ আছে, আমরা নাকি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করছি। কোথায় এই সেই টাকা? ঘটনার মধ্য দিয়ে তো আমি একটা যখন ব্যাপার খুবই কর্মীদের পরিষ্কার, কথা শুনি, কোথায় সেই টাকা? সেই বিলিয়ন বিলিয়ন ডলারের গল্প যে মিথ্যা, এই মিথ্যাটা এখন আরো মানুষ দেখছে। আমি বিভিন্ন জায়গার এমপিদেরকে, মন্ত্রীদেরকে, আমি নাম বলবো না, বললেই তো ওদের উপরে অ্যাটাক শুরু হয়ে যাবে, এমপি, মন্ত্রী, কাউন্সিলর যারা যারা আছে, এমনকি দলে 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 ফান্ড, দলকে ভালোবেসে টাকা দিতে এরকম অনেক মানুষ, অনেক জায়গাতে টাকা দেওয়া হচ্ছে, কর্মীরা টাকা পাচ্ছে। কিন্তু ইয়েস, কর্মীরা যে কষ্ট করছে, কষ্ট পাচ্ছে, তাও সঠিক। এইটার জন্য আওয়ামী লীগের ভেতর থেকে দলীয় ভাবে, দেখেন আমি দলে প্রেসিডিয়াম সদস্যরা আছে, দলের কার্যনির্বাহী সদস্য থেকে দলের প্রধান আছে, সভানেত্রী আছে, এগুলো নিয়ে আলাপ হচ্ছে, এগুলো সিনিয়র পর্যায়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সো আমি এখানে ওইরকম একটা জায়গাতে মন্তব্য করতে পারি না। সেই সিদ্ধান্ত দলের জন্য হচ্ছে, টাকা পয়সা আসছে, আসবে। কিন্তু এই যে আপনি বললেন যে টাকা পয়সা দেওয়া হচ্ছে না, আপনি একজন কর্মীর কাছেও শুনেন নাই। আমি আপনাকে এরকম অনেক কর্মী এনে দিতে পারবো, সে বলবে যে আমি টাকা পেয়েছি, তো এরকম কর্মীও তো আমি এনে দিতে পারবো। সুতরাং এই কথাটা যদি আমরা এখন, আজকে এই প্রোগ্রামটা অনেক নেতা কর্মীরা দেখবে, আমি ব্যক্তিগতভাবে নিঝুম মজুমদার, আমি জানি অনেক কর্মীদের সাথে আমার কথা হয়, তাদের দুঃখ দুর্দশার গল্প আমি জানি। সেই দুঃখ দুর্দশা কিভাবে কাটানো যায় সেগুলো নিয়ে জানা মাত্রই সেগুলো খবর পৌঁছাই আসে। কিন্তু এটাও সুইপিং একদম ব্ল্যাটান্টলি বলাটা ঠিক না যে কোনো নেতা কর্মীরা টাকা পাচ্ছে না, তাদের অবস্থা খুবই খারাপ, আওয়ামী লীগ দেখছে না। এতে করে যেটা হয় যে আওয়ামী লীগের উপরে এক ধরনের সুডো বা ছদ্ম প্রেশার তৈরি হয়, মনে হচ্ছে যে আমরা মনে হয় নেতা কর্মীদেরকে দেখি না। ট্রু, নেতা কর্মীদেরকে দেখছে, নির্দেশ দিচ্ছে, হচ্ছে, বলা হচ্ছে। কারণ একটা কথা বুঝতে হবে যে না আমি আপনার সঙ্গে আওয়ামী লীগের উপরে যে অ্যাটাকটা আপা হয়েছে, যে অ্যাটাকটা হয়েছে, আপনাকে সিচুয়েশন বুঝতে হবে। আপা এক একজন নেতার বাড়ি ঘর সব ভেঙে দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলেছে। আমরা তো হাজার হাজার কোটি টাকা পাচার করিনি, যেই টাকা এনে ওদেরকে আমরা, আমাদের নেতা কর্মীরা আমাদের কষ্টগুলো বোঝেন, আমাদের নেতা কর্মীরা আপনারা যেভাবে বলছেন, এটা এক ধরনের বিভাজন তৈরি হয়। টাকা পয়সার জন্য অপেক্ষা করে বসে থাকে না, যেটা একজন একটা কমেন্ট করেছিলেন, এটাই সত্যি Exactly. কথা। যে আসলেই তো সত্যি কথা। মানে দল থেকে টাকা আসবে সেজন্য কর্মীরা বসে থাকবে, আওয়ামী লীগ তো সেই দল নয়। শোনেন আপা, আমি আপনাকে একটা কথা বলি, আমি আজকে কিছু কথা নেতা কর্মীদের উদ্দেশ্যে বলি, এটা তাদের শোনা দরকার। আপনার মাধ্যমে আমি জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, তাদের কাছ থেকে আমি যেই পরিমাণ ভালোবাসা পেয়েছি এই এক জীবনে, এই জীবনে আমি যে ভালোবাসা পেয়েছি, যে শ্রদ্ধা এবং মমতা পেয়েছি, এটা আপা আমার জীবনে আর কিছু না হলেও চলবে। আমি এই 8 মাসে তৃণমূলের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, আপনার অবিশ্বাস্য সমস্ত ঘটনা, এমন এমন জায়গা থেকে নেতা কর্মীরা আমার সাথে কথাবার্তা বলেছে যে আমি জীবনে ওইখানে পাও ফেলিনি। আচ্ছা, কেন এই কথাটা বলছি? আমাদের নেতা কর্মীদের অনেকেই নানান রকম ভাবে কষ্টে আছে, আমি এটা অ্যাড্রেস করি, আমি এটা বিশ্বাস করি। একইভাবে এই কর্মীরা যাদের উপরে ডিপেন্ড করে, ফর এক্সাম্পল ধরা যাক যে আমি কোনো একটা আসনের এমপি ছিলাম, আমাকে এক কাপড়ে ধরেন চলে আসতে হয়েছে, একটা উদাহরণ দিয়ে বলছি, আমি তো এমপি ছিলাম না, উদাহরণ, আমি ধরেন এক কাপড়ে চলে আসতে হয়েছে। একটা ট্রমাটাইজ অবস্থাতে এসে সেই নেতাই বা টাকা কিভাবে, তার কি কারিগরি টাকা আছে যে অনেকগুলো টাকা এনে সে নিতে না? তার মানে তাকেও টাকা জোগাড় করতে হচ্ছে, অমুককে বলতে হচ্ছে যে ভাই তুমি একটু আমার ওই কর্মীটার একটু দেখো, ভাই আমার অমুক কর্মীর জামিনের জন্য এত টাকা লাগবে, লয়ারে দিতে হবে, তুমি একটু দেখো, এইভাবে অ্যারেঞ্জ করতে হচ্ছে। এগুলো তো আমার চোখের সামনে দেখা। শুনেন, আমার জীবনের সবচাইতে বড় অভিজ্ঞতা হচ্ছে, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ঠিক মুক্তিযুদ্ধের মতো অবস্থায়, মুক্তিযুদ্ধে যেরকম আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যেভাবে সবাইকে সংগঠিত করেছে, যেভাবে কথাবার্তা বলেছে, যেভাবে একত্রিত হয়েছে, আমি কলকাতাতে সেটা দেখে এসেছি, আমি ইংল্যান্ডে সেটা দেখে এসেছি। আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি তো শুনতে পাই কলকাতাতেও এখনো তারা দলাদলি করছে। না, আপনি ভুল শুনেছেন। কলকাতাতে কে দলাদলি করেছে? আমি সমস্ত নেতাদেরকে একসাথে বসে একাধিক মিটিং আমি দেখেছি, সমস্ত বড় বড় মাথাদেরকে, নেতা কর্মীরা আসছে, কথাবার্তা বলছে। দেখেন, আওয়ামী লীগ এমন একটা দল, এখন আপনি আমাকে কি মতাদৈত্য যদি কারোর সাথে ব্যক্তিগতভাবে হয়ে থাকে, সেটা যদি আপনার কানে আসে আলাদা কথা, কিন্তু আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোনো বিভাজন নেই, সমস্ত বড় বড় যারা আছে, আপনি একটা নাম বলেন, আপনি আমাকে নাম বলেন দেখি, একটু পাবলিকের সামনে আপনি বলেনই না দুইটা নাম, দেখি আমি আপনাকে উত্তরটা দিতে পারি কিনা। না সিরিয়াসলি বলেন, আপনার কাছে যেহেতু আছে, আপনি আমাদের দলের বড় বড় নেতাদের বলতে কারা আছে কলকাতাতে, আপনি বলেন যে যাদের মধ্যে সমস্যা আছে। না আমি কারো নাম বলবো না, সমস্যা নাই। সুতরাং যে কথা আমি বলছি যে নেতারাও তো
নেতাদের কাছে তো কারি কারি টাকা নাই, ওনারা কি করেছেন? এই যে আমাদের নামে বিলিয়ন বিলিয়ন ডলারের কথাবার্তা বলা হচ্ছে, তো সেইটা যদি মনে করেন যে বছরে নাকি আমরা 16 বিলিয়ন ডলার পাচার করেছি, ভাই 16 বিলিয়ন ডলার লাগে না, তাহলে 16 বিলিয়ন থেকে তাহলে আমরা 28 লক্ষ কোটি টাকা নাকি পাচার করেছি 16 বছরে। তো 28 লক্ষ কোটি থেকে 1 লক্ষ কোটি টাকা দিয়ে আমাদের সমস্ত সমাধান হয়ে যায়, তাহলে সেই টাকা কোথায়? শোনেন, বলার সময় বহুত কথা বলা যায়, আবার বলার সময় অনেক কথা বলা যায়, এখন খালি মুখ দিয়ে বলতে পারছি না যে আমাদের নেতারা বা আমাদের বড় বড় সিনিয়র লিডাররা কিরকম অবর্ণনীয় কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। একে তো তাদের উপরে প্রেশার, দ্বিতীয়ত নেতা কর্মীদেরকে কি করবে সেগুলো নিয়ে নানান ভাবে তাদেরকে হেল্প করতে হচ্ছে, তাদের জীবন বলে কিছু নাই। আমি আপনাকে শুধু একটা কথা বলি আপা, আমি এই দলের কোনো পদ হোল্ড করি না, আমি একটু সামান্য সামান্য ক্ষুদ্র কর্মী মাত্র। এভরি সিঙ্গেল ডে 500 550 নিচে আমার কোনো মেসেজ আসে না। আমার ওই যে নোটিফিকেশন উঠে তো আজকে কত মেসেজ এসেছে, আমি দিন রাত 24 ঘন্টা এই রুমটার মধ্যে, আমার অফিস ক্লায়েন্ট এই সময়টা বাদ দিয়ে আর ঘুমের 3 থেকে 4 ঘন্টা বাদ দিয়ে আমার মতো কর্মী, একেবারে ক্ষুদ্র কর্মী আপা, ইউ নো ইট, একটা ফোনে আপনার সাথে আমার ধরতে কতক্ষণ সময় লাগে, ইউ নো, আপনি মাঝে মধ্যে বিরক্ত হয়ে যান। আমি 24/7 এর ভিতরে যতটুকু পারি সময় দেই কর্মীদের সাথে, তারপরে আমি নিজেও কর্মী, আমার আরেকটা কলিগের সাথে আমি সময় দেই, আমার দলের যিনি কষ্টে আছে তার কথা শুনি, তার ওয়াইফ, বাচ্চা, চাচা, মামা, খালু, মা, অমুকের ছাত্রলীগের নেতাকে ধরে নিয়ে গেছে, তার মাকে ফোন দিয়ে বলি খালাম্মা আপনি চিন্তা করবেন না, অমুককে ফোন দিয়ে ধরে নিয়ে গেছে, তার বাবাকে বলি যে চাচা আপনি চিন্তা করবেন না আমি আছি, অমুক লোকের সাথে কথা হচ্ছে যে আমি পঞ্চগড়ের কোন নেতা ধরেন, আপনার ধরেন খুলনার কোন নেতা, তো প্রত্যেকে এইভাবে সাহায্য করছে আপা, আমরা প্রত্যেকের জন্য করছি। আমার যা দায়িত্ব, মানে দায়িত্ব বলতে আপনি যা বোঝান সেইটাকে ছাপিয়ে, কারণ এখন আমরা আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগ করে মুখ দিয়ে বের করেছে, ওই আমার ভাই, ওই আমার বন্ধু, ওই আমার বোন, ওই আমার স্বজন, আমার আর কোনো বন্ধু বান্ধব নাই, কিন্তু আমার এখন ব্যক্তিগত কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কিচ্ছু নাই। আমি জাস্ট আপনাকে এই উদাহরণটা দেওয়ার জন্য, আমার সমস্ত বন্ধু বান্ধব এখন দলের নেতা কর্মীরা, দলের তৃণমূল হচ্ছে আমার স্বজন বন্ধু, ওদেরকে নিয়ে 24 ঘন্টা কাটাই, এই ফোনটা খালি বাঁচতে থাকে এবং বাঁচতে থাকে। আপনি যে কথাটা বলেছেন এটা ঠিক না, যদি আমার এরকম অবস্থা হয় আপা, যদি আমার মতো একটা তুচ্ছ সামান্য এক বালু করার যদি এই অবস্থা হয়, তাহলে চিন্তা করে দেখেন তো যে আমাদের নেতা পর্যায়ের কি অবস্থা। আমি তো অভিযোগ পেয়েছি অনেকে ফোনই করে না, আমি তো অভিযোগ পেয়েছি অনেক বড় নেতা ফোনই করে না। আমাদের আব্দুর রহমান ভাই, তিনি অসুস্থ হয়ে হসপিটালে ছিলেন এই 17 তারিখেও, এর আগে 2 সপ্তাহ আগে তাকে আমি নিজে হসপিটালে নিয়ে গেছি, 17 তারিখে সকালবেলায় তার যখন এনজিওগ্রাম হয় আমি গেছি, ওই এনজিওগ্রাম করা অবস্থাতে উনার ফোন আসছেই, শুধু সাইলেন্টে, শুধু আসছেই, 300-400 ফোন এভরিডে তিনি রিসিভ করছেন। সো এগুলো কাজ করে না, নেতারা টাচের মধ্যে নাই, মানুষ তো দিন শেষে ভাই। জি, এখন আমি শেষ করব, আপনার কাছে যেই ইয়াটি ছিল, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই টোকাইয়ের বাচ্চাদেরকে দেশ থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশের এই মুক্তিকামী মানুষের সমস্ত অধিকার নিশ্চিত করা, বাংলাদেশের মানুষরা যে কষ্টে আছে এই কষ্ট নিরূপণ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে সুখে এবং শান্তিতে থাকে সেটাকে প্রতিষ্ঠা করা, এটি বাংলাদেশ আওয়ামী লীগের পরিকল্পনা। এটা তো মুখস্থ গদবাদা কথা, ঠিক আছে, কিন্তু এর বাইরে আওয়ামী লীগ কি করবে? ভালো কথা, ঠিক আছে, এটা তো আমি খারাপ কথা বলবো, মানে আমার দল সম্পর্কে কি আপনি বলতে চাইতেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসা মানে হচ্ছে প্রত্যেকটা নেতাকর্মীকে মানুষকে পেটানো? এটা বললে আপনার ভালো লাগতো? এটা আমি বলছি না, এখন এই মুহূর্তে বাংলাদেশ একটা বড় সংকটে, সেই সংকটটা হচ্ছে গিয়ে সুপার পাওয়ার একটা প্রক্সি যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে পড়ছে কিনা এ নিয়ে অনেক গুঞ্জন আছে। সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করাটাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন, এই হুঁশিয়ারি তো সেনাপ্রধান আগেই দিয়ে দিয়েছিলেন। এখন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে ধরেন আমেরিকা, রাশিয়া, চায়না, এদিকে মিয়ানমার যুদ্ধ করছে না নিজেরা, রাইট? বাংলাদেশ একটা রক্তাক্ত ভূমিতে পরিণত হতে যাচ্ছে কিনা, বাংলাদেশের অখণ্ডতা থাকছে কিনা, এই প্রশ্নগুলোই তো এখন সবচেয়ে বড় হয়ে উঠে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের কোন সংকট আপনি নিজের সংকট বলে মনে করেন? আপনি উত্তর দেন। না, আমি আপনাকে প্রশ্ন করি না, বাংলাদেশ আওয়ামী লীগের সংকটকে আপনি নিজের সংকট বলে মনে করেন কিনা একজন সাধারণ মানুষ হিসেবে? কারণ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে আক্রমণটা তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের উপর আক্রমণ না, এর মুক্তিযুদ্ধের উপর আক্রমণ, মুক্ত বুদ্ধির উপর আক্রমণ, সাধারণ মানুষের উপর আক্রমণ। মানুষ তো জনতাগুলো দেখছে, তাহলে আপনার কাছে মনে হয় না আক্রমণটা আপনার উপরে? আপনার পরিকল্পনা কি এই উত্তরণ করার জন্য?
আপনি আপনার পরিকল্পনা শুনি। আপনি কি আমার উত্তর জানতে চান? মানে আমার আমি আপনার পরিকল্পনা, মানে ধরেন আমি তো বাংলাদেশ আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের হয়েই কথা বলবো। তো আপনার উপরে তো আক্রমণটা এসেছে, আপনার উপর আক্রমণটা কিভাবে এসেছে? মুক্তিযুদ্ধের উপর আক্রমণ আসলে আপনার উপরে আসবে, আমি ওইটাই ধরে নেই। তাহলে আপনার পরিকল্পনাটা কি? আমি একজন সাংবাদিক হিসেবে আমি বলতে পারি আমার দায়িত্ব যেটি আমি সেটি করার চেষ্টা করছি। আমার দায়িত্ব সাংবাদিকতা, মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া, মানুষকে সচেতন করে তোলা, পরিস্থিতি সম্পর্কে অবহিত করা। আমার মনে হয় আমি আমার সামর্থ্যের বাইরে গিয়েও সেই চেষ্টাটুকু করছি। কোনো ডাউট আমাদের কারণেই, একদম তাই। বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তাই করছে। সাধারণ নেতা কর্মীদেরকে একত্রিত করা, আমি শুরুতেই বলেছি নেত্রী মিটিং করছেন, নেত্রীর মিটিং যদি ইফেক্টিভ নাই হবে তাহলে নেত্রীর একটা মিটিংকে কেন্দ্র করে 32 নম্বর ভেঙে দিল কেন? তার মানে ইফেক্টিভ হচ্ছে। নেত্রী বিদেশের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন, যেমন আপনি তো আমেরিকাতে আছেন, টেক্সাস, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, তারপরে মিশিগান থেকে, মানে যত স্টেট বলতে পারেন আপা সেখানে মিটিং করেছেন, জেলা ওয়ারি মিটিং করছেন, এলাকা ওয়ারি মিটিং করছেন, ওয়ার্ড ওয়ারি মিটিং করছেন, ছোট ছোট গ্রুপ ওয়ারি মিটিং করছেন। শুধু কি উনি, আমি নিজে সাথে কতগুলো মিটিং এ যাই। সেদিন আনন্দুজ্জামান চৌধুরী, আমাদের সিলেটের সম্মানিত মেয়র, তিনি সেদিন আমি দেখলাম আমাদের লক্ষ্মীপুরের একটা মিটিং এ তিনি অ্যাটেন্ড করছেন, সেখানে আমিও ঘটনাচক্রে গিয়েছি, আমার নিজের জেলা। সুতরাং এইভাবে তিনি সিলেট থেকে শুরু করে রাজশাহী বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, কথা বলছেন। তার মানে কি, যিনি সিলেটের মেয়র তিনি সিলেটে থাকছেন না, তিনি প্রত্যেকটা জেলাতেই যাচ্ছেন। আমি ধরেন নোয়াখালী সন্তান, লক্ষ্মীপুরের সন্তান, আমি আপনার পঞ্চগড়, মুন্সিগঞ্জ, নরসিংদী যখন যেখানে পাচ্ছি সেসব গ্রুপে মিটিং করছি, কথা বলছি, নেত্রীর মেসেজ পৌঁছে দিচ্ছি মানুষের কাছে। সো দিস ইজ হোয়াট উই আর ডুইং। সো আমরা সংগঠিত করছি আমাদের দলকে। এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে দলের সাথে ডায়ালগ। নেত্রী টুকে নিচ্ছেন, নেতৃবৃন্দের সাথে কথা বলছেন, তৃণমূল কর্মীদের সাথে কথা বলছেন। তারপরে উনার একটা প্ল্যান আছে, দলের প্রেসিডিয়াম সদস্য আছে, নীতি নির্ধারণী পর্যায়ের লোকেরা আছে, তাদের একটা সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত আসবে, কাজ হচ্ছে। সো আপনি যদি দলের অভ্যন্তরের অনেক ঘটনা জানতে চান, সেটা তো আমি আপনাকে বলতে অপারগ, বা বলবো না। তবে এতটুকু আপনি ধরে রাখেন যে আমরা সংগঠিত হচ্ছি। সংগঠিত না হলে মানুষের মিছিল এত দীর্ঘ হয় কিভাবে? আমরা সংগঠিত হচ্ছি, আমরা মুক্তিগামী মানুষদের সাথে নিয়ে এই টোকাই, এই জঙ্গি সন্ত্রাসীদের এগেনস্টে আমরা রুখে দাঁড়াবো, আপনি নিশ্চিত থাকেন। জি, আমি শেষ করছি। তৃণমূলের জন্য যদি কিছু বলতে চান, কারণ সত্যি বলতে কি তাদের অনেকের সঙ্গে কথা বলে আমি খুবই মর্মাহত, আমি খুবই বেদনার্ত যে তারা যেই নিদারুণ দিন কাটাচ্ছে। নিশ্চয়ই আপনারও ওয়াকিবহাল আছেন, তারপরও তাদের জন্য ভালো যদি কিছু বলেন। আপনি কিছু দর্শকের কমেন্ট আপনি যদি নিতে চান নিতে পারেন, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তৃণমূল পর্যায়ের কারো, তাহলে মনে হয় সরাসরি। আমি সেগুলো কিছু দেখিয়েছি। তারা বলেছে যে তাদের আওয়ামী লীগের মানে বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা অনেক ভালো ভালো কমেন্ট করেছে, এখানে অনেকেই ভালো কমেন্ট করেছে। আমার মনে হয় আপনার মন্তব্যটাই আপনি বলুন। আমার মন্তব্য হচ্ছে যে আমি জানি না আপনার কতটুকু ধারণা আছে,